নমস্কার, দেখছেন জিও পলিটিক্সে। আজকে দুটো বিষয় আলোচনা না করলেই না হয়। সেই দুটো বিষয় হচ্ছে যে একটা, ভারত তার পলিসি চেঞ্জ করেছে ওয়েল সংগ্রহের ক্ষেত্রে, অর্থাৎ ওয়েল আমদানির ক্ষেত্রে। সেটা হচ্ছে আগে রাশিয়া থেকে কিনতো, এখন কোন দেশ থেকে কিনবে সেই বিষয়ে জানাবো। অপর আরেকটা হচ্ছে যে রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে একটা প্যাক্ট ছিল, যে কে কত নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছে তার হিসেব একে অপরকে দিতে হবে। সেই যে প্যাক্ট, সেই প্যাক্টটা এক্সপায়ার হয়ে গেছে। তো এই দুটো বিষয়ে আমরা আজকে আলোচনা করব। এতদিন ভারত রাশিয়া থেকে ভারতের 1.4 বিলিয়ন লোকের যে তেলের যোগান বা শক্তির যোগান, সে যানবাহন চলাচলের ক্ষেত্রে হোক, কোনো কলকারখানা চালানোর ক্ষেত্রে হোক, বা অন্য কোনো মানে ইঞ্জিন চালানোর ক্ষেত্রে হোক, যে তেলের যোগানটা দিত সেটা রাশিয়া থেকে ক্রয় করত। কিন্তু ইদানিং, মানে আজকালের মধ্যেই এই ডিসিশনটাকে ভারত চেঞ্জ করেছে। এই জন্যই চেঞ্জ করেছে, যখন ডোনাল্ড ট্রাম্প তার 25% ট্যারিফ থেকে সেটা কমিয়ে 18% ট্যারিফে নিয়ে আসলেন, তখন থেকে ভারত কিন্তু একটু হলেও ইন্টারেস্টটা দেখিয়েছে আমেরিকার প্রতি। তো এখন এটা ঠিক আছে যে হিসেবে ভারত একটা সুযোগ পেয়েছে এবং ভারত সেটাকে লুফে নেবে, এটাই স্বাভাবিক। কিন্তু এর পেছনে আমেরিকার ব্যাকগ্রাউন্ড মুভমেন্টও থাকতে পারে। সেই মুভমেন্টগুলোকেও কিন্তু একটু হলেও পর্যালোচনা করা দরকার। আমেরিকা সবসময় তার নিজের স্বার্থে, মানে জিনিসগুলোকে গোছানোর চেষ্টা করে। এখন এটা তো হবে না যে রাশিয়ার কাছ থেকে তেলটা বন্ধ করে দিয়ে আমেরিকার কাছ থেকে সেটা সংগ্রহ করবে। তাতে রাশিয়ার সাথে যে আগাগোড়া থেকেই একটা বন্ধুত্বপূর্ণ মহল তৈরি হয়ে আসছিল ভারতের, সেটা তো নষ্ট হবে না। সেটা কিন্তু অবশ্যই ভারতকে লক্ষ্য রাখা উচিত। আমার কোনো জায়গায় মনে হচ্ছে যে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প এটা তার একটা গেম প্ল্যানিং খেলছেন, যে ভারতকে মানে কাছে আনতে হলে, ভারতকে আকর্ষিত করতে হলে ভারতকে কিছু লোভ দিতে হবে, টোপ দিতে হবে। কিন্তু অপরদিকে রাশিয়া যে আগাগোড়া থেকে সাপোর্ট করে আসছে, রাশিয়ার কাছ থেকে কিন্তু একটু হলেও ভারত এবার সরে দাঁড়ানোর মানে মানে কাজ বা অ্যাক্টিভিটি দেখাচ্ছে আর কি। তো এখান থেকে একটা বন্ধুত্ব নষ্ট হওয়ার চান্স কিন্তু থাকবে, যদি রাশিয়া তার ধৈর্যকে হারিয়ে ফেলে। চলুন একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি বিষয়টা। সাপোজ দুজন লোক কেরানার দোকান দিয়েছে। সেই কেরানার দোকানে আগাগোড়া থেকেই আমি চাল ডাল তেল যা কিছু আছে সব কিছু, নুন তেল সব কিছু খেতাম। আবার আরেকজন দোকানদার আছে, তার কাছ থেকেও কিছু জিনিস নিতাম, কিন্তু পার্মানেন্ট বা বেশিরভাগ জিনিসগুলো আগাগোড়া থেকে হেল্প করে এসেছিল আপদে বিপদে। সেটা হচ্ছে আহ, পুরনো বন্ধু যে সেই। তো এখন পুরনো বন্ধুর কাছ থেকে যেটা আমি কম দামে পেতাম, সেই মানে জিনিসটা এখন আমি নিচ্ছি অন্য একজনের কাছ থেকে। অর্থাৎ আমি পুরনো বন্ধু বলতে এখানে বোঝাতে চাচ্ছি যে এটা রাশিয়া, এবং অপর একজন যে কিরানার দোকান দিয়েছে সে হচ্ছে আমেরিকা। তো এখন এই পুরনো বন্ধুর তো এটা হিংসা হবেই দেখে, কারণ অলরেডি সেও জানছে যে আমি ওর দোকানে যাচ্ছি। পাশাপাশি দোকান বা মিডিয়াতে যেগুলো হাইলাইট হচ্ছে সেই বিষয়গুলো তো আমেরিকাও খবর পাচ্ছে, রাশিয়াও খবর পাচ্ছে। তো এগুলো দেখছে, ধরুন যে দেখছে, আহ, আমি পুরনো বন্ধুর দোকানকে ছেড়ে দিয়ে এবার নতুন ও, বা আরেকটা দোকান, যেটা দুজনে কিন্তু একে অপরের শত্রু, সেই দোকানে গিয়ে এবার ক্রয় করা শুরু করলাম। এখানে পুরনো বন্ধুর যদি মানে মনের মধ্যে একটা সংকোচ, ক্ষোভ বা যা কিছু বলুন আর কি, যে মেজাজ নষ্ট হয়, তাহলে হয়তো ভারত এবং রাশিয়ার যে সম্পর্ক তার মধ্যে ফাটল দেখা দিতে পারে। যদি এই বন্ধুত্ব খুব গভীর রাখার চেষ্টা করে অন্যান্য জিনিসগুলো কেনার ক্ষেত্রে, তাহলে ঠিক আছে যে না আমি তেলটা কিনছি না, বাকি সামানগুলো আমি দরকার হলে আরো দু একটা এক্সট্রা আইটেম কিনবো, তাহলে তাহলে ঠিক আছে।
রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব ঠিক থাকবে। কিন্তু রাশিয়া যদি মনের মধ্যে একটা এটা ধরেই নেয় যে না, ভারত আমার সাথে ভালো করছে না, তাহলে যে অন্য কিরানা দোকানে আমরা ক্রয় করা নতুন করে শুরু করছি তেলটা, অর্থাৎ আমেরিকা থেকে, তার সাথে বন্ধুত্ব তো হবে, কিন্তু তাকে আমরা কিন্তু বিশ্বাস করতে পারবো না। কেন? তিনি বারবার জিনিসের দাম কমাচ্ছেন, জিনিসের দাম ঘাটিয়ে দিচ্ছেন, 25% ট্যারিফ, 50% ট্যারিফ, তারপরে 500% ট্যারিফ। তো এই বন্ধুকে তো বিশ্বাস করা যাবে না, কারণ এ অনেক পুরনো নয়। তাহলে এর পলিসিগুলো কিন্তু মাঝে মাঝে চেঞ্জ হয়। তো এখানে পুরনো বন্ধুর ধৈর্যের ওপর নির্ভর করছে যে কতটা সম্পর্ক ভারতের ঠিকঠাক থাকবে, অর্থাৎ রাশিয়ার ওপরই এখন ডিপেন্ড করবে। তবে ভারতের ওপর এটাও ডিপেন্ড করবে যে ভারত যদি এখন পুরনো বন্ধু বা রাশিয়াকে বলে যে আমরা এই তেলের বদলে অন্যান্য জিনিসগুলো আরো বেশ কয়েকটা বেশি আইটেম কিনবো, তাহলে আবার ঠিক আছে। নইলে এই সম্পর্কটার মধ্যে কিন্তু ফাটল হতে পারে। চলুন এই বিষয়ে একটা সংবাদপত্রের কাট আউটকে পড়ে নেওয়ার চেষ্টা করি। ইন্ডিয়াস ফার্স্ট কমেন্ট অন ট্রাম্পস ক্লেম ওভার রাশিয়ান ওয়েল অল ডিসিশনস আর, সমস্ত ডিসিশনস এবার কি সেগুলো? MEA spokesperson Randhir Jaiswal responded to media queries over US President Donald Trump's claim of India not buying Russian oil earlier. আজকেই একদম খুব সেই বলে দেওয়া হয়েছে যে রাশিয়ান অয়েল আর কিনছে না ভারত। দ্য POTUS reduced tariffs on India, অর্থাৎ আমেরিকা থেকে ট্যারিফসটা কমানো হয়েছে, ক্লেমিং দ্যাট দ্য নেশন উড নাও বাই ওয়েল ফ্রম দ্য US অ্যান্ড পটেনশিয়ালি ভেনেজুয়েলা। এবং তারা এটা ক্লেম করেছে যে আমেরিকা থেকেও তেল কিনবে এবং তার সাথে সাথে ভেনেজুয়েলার সাথেও। তো এই ধরনের একটা মহল তৈরি হয়েছে বর্তমানে। রণধীর জয়সওয়াল, যিনি MEA স্পোকসপারসন, তিনি এই কোয়ারির জবাব দিয়েছেন। চলুন এবার দ্বিতীয় বিষয়টাকে আলোচনা করি। ইউএস রাশিয়া কি নিউক্লিয়ার প্যাক্ট হ্যাজ এক্সপায়ার্ড। ইউএস এবং রাশিয়ার মধ্যে একটা নিউক্লিয়ার প্যাক্ট এর চুক্তি ছিল আর কি, যে সেই চুক্তিটা হচ্ছে যে রাশিয়া কতগুলো নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছে, আমেরিকা কতগুলো নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করছে, তার হিসাব, এর আদান প্রদান একে অপরের কাছে থাকবে। শুড দ্য ওয়ার্ল্ড বি ওয়ারিড এমিট গ্লোবাল আনসার্টেনটি। তবে এই চুক্তিটা যেহেতু এক্সপায়ার্ড হয়ে গেছে, তাহলে এখন ধারণা করা হচ্ছে যে দুটো গ্লোবাল পাওয়ার, নিউক্লিয়ার পাওয়ার এখন একটা আনসার্টেনটি তৈরি করতে পারে এই বিশ্বের মধ্যে। কেন এইরকম ভাবা হচ্ছে? বিষয়টা হচ্ছে যে আগে দুটো দেশ কোনো নিউক্লিয়ার ওয়েপন্স তৈরি করলে হিসেবটা দিত, এখন আর হিসেব পাওয়া যাবে না। আগে হয়তো আমেরিকা যদি 30টা পার ইয়ার 30টা নিউক্লিয়ার ওয়েপন তৈরি করতো, তার হিসাব রাশিয়ার কাছে পৌঁছাতো। রাশিয়া যদি হয়তো 28টা তৈরি করতো, তার হিসেব আমেরিকার কাছে পৌঁছাতো। তার নিজেদের মধ্যে একটা প্রেশারও রাখতো যে না, এর বেশি আমি তৈরি করব না। কিন্তু কিন্তু যখন এই প্রেশারটা থাকবে না, তখন তারা এরকম করতে পারে যে যেখানে 30টা তৈরি করতো, সেখানে হয়তো 50টাও তৈরি করছে বা 60টাও তৈরি করছে। কারণ প্রত্যেকে চায় যে নিজের যে নিউক্লিয়ার পাওয়ার, সেটাকে যাতে ভেতরে ভেতরে আমি অপরের থেকেও একটু বেশি রাখি। তো সেটা রাশিয়াও করতে পারে বা আমেরিকাও করতে পারে। অপরদিকে চীন কিন্তু এই সব বিষয়গুলো নিয়ে একেবারে সাইলেন্ট আছে। চীনের কাছে কোনো প্রেশার নেই। ভেতরে ভেতরে দেখা যাবে যে চীন এর থেকেও বেশি করছে। তাহলে এই দুটো যে মানে দেশ, তারাও পেছনে পড়ে যাবে চীনের মানে শক্তির কাছে। তো এইরকম একটা সন্ধিহান বিষয় কিন্তু থাকছে, মানে যার কাছে কোনো লিমিটই থাকছে না, সে যে কোনো সময় আনলিমিট হতে পারে। তো চীনের কাছে কোনো লিমিট নেই, সে আনলিমিট হয়ে যেতে পারে। The end of the New START treaty raises concerns that it could open the door to an unlocked nuclear arms race.
যে লক করা ছিল নিউক্লিয়ার এর প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা এখন আনলকড হয়ে গেল। জিও পলিটিক্যাল টেনশন প্রায় সব জায়গায় হাই চলছে। তার মধ্যেও এই দুটো দেশের যে প্যাক্ট সেটা এক্সপায়ার হয়ে গেল থার্সডেতে। তো এই ওয়ার্ল্ডের মধ্যে যে দুটো পাওয়ার, তারা কিন্তু আবার একটা কন্টেস্টের মধ্যে নেমে যাবে। তো এই বিষয়ে আরেকটু বলে দিই যে গত বছর কিন্তু মানে রাশিয়া থেকে বলা হয়েছিল যে এই ট্রিটিটা তো আমাদের এক্সপায়ার হচ্ছে, আরও 1-2 বছর এক্সটেন্ড করি এটাকে। কিন্তু আমেরিকার কাছ থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। আমেরিকার ডোনাল্ড ট্রাম্প গত বছর জানুয়ারিতেই তিনি আমেরিকার প্রেসিডেন্ট পদে এসেছেন, সেই বিষয়ে কোনো রেসপন্সই করেননি। কেন রেসপন্স করেননি সেটা এইরকমই যে তিনি চাইছিলেন যে এখানে চায়নাকেও জড়ানো হোক, যে চায়না কি হিসেবে নিউক্লিয়ার ওয়েপন্সগুলোকে তৈরি করছে, কতটা সেটা তার হিসাবও আসুক। কিন্তু চায়নাকে যখন এই প্রস্তাব দেওয়া হয়, চায়না পুরোপুরি রিজেক্ট করে দেয় যে ভাই তোমরা দু দেশ মিলে এই ট্রিটি করেছো বা এই প্যাকটা করেছো, তোমরা দুজনেই হিসাব কিতাব মেলাও। তো চায়না কেটে পড়েছে। এর ফলে ডোনাল্ড ট্রাম্পও আর কোনো রেসপন্স করেনি। মানে ডোনাল্ড ট্রাম্পের এটা একদিক থেকে পুরো ভয় হয়, তিনিও আতঙ্কে আছেন যে আমরা দুজনে হিসাব কিতাব দিচ্ছি, একে অপরে জানছি, সেইগুলো মিডিয়াতে হাইলাইট হচ্ছে, পুরো দুনিয়া জানছে যে কার কাছে কতটা নিউক্লিয়ার ওয়েপন্স আছে। অপরদিকে কিন্তু আরেকটা বৃহত্তম রাষ্ট্র যেটা মানে শক্তির দিক থেকে বড় হয়ে আসছে, উঠে আসছে, সেটা হচ্ছে চায়না। কিন্তু চায়নার কোনো হিসেব কিতাব আমরা পাচ্ছি না। তো এই হচ্ছে কন্ডিশন। মানে চায়নার হিসাবটাও ডোনাল্ড ট্রাম্প চেয়েছিল যে সেও দেখাক, কিন্তু চায়না পুরোপুরি এই জায়গায় ডিনাই করে দিয়েছে যে তোমরা তোমাদের ঝামেলা মেটাও, আমাকে এই জায়গায় জড়িও না। তো এখন যার লিমিট থাকবে না সে আনলিমিটেড হবে, এটা স্বাভাবিক। সেটা মনে করেই কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই যে ট্রিটি বা প্যাক্টটাকে আর দীর্ঘায়িত তিনি করেননি। গোটা বিশ্বে গ্লোবাল আনসার্টেনটি এবং যে টেনশনসগুলো ক্রিয়েট হচ্ছে, তা থেকেও মনে হয় যে আগামীতে হয়তো আর এই ধরনের কোনো ট্রিটিই থাকবে না। এক দেশের নিউক্লিয়ার ওয়েপন্সের হিসাব আরেক দেশকে কেউ শোনাবে। ধন্যবাদ এই প্রতিবেদন দেখার জন্য। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।